थोड़ा बच के रहे आज। एक बार फिर उससे भी बेहतर 24 कैरेट खरा सोना है ये खिलाड़ी। स्पेल की शुरुआत विकेट के साथ, फल मुबारक, खुल गई किस्मत, खुल गया सिमसिम, और यह बड़ा विकेट चाहिए था भारत को। रुक जा प्रभु प्रभु प्रभु। দীঘায় রথযাত্রায় দিদির অনেক ভেলকিগুলো ফুটে ফুটে উঠেছে। তো আজকে সেই দিদির ভেলকিগুলো নিয়ে অনেক কথা হবে। তো তোমরা জানো দিদি রথযাত্রার জন্য আজকে কয়েকদিন ধরে দীঘায় কিন্তু বসে আছে এসে। পশ্চিমবঙ্গে আর বাদবাকি জায়গায় যেখানে যা হচ্ছে সেটা নিয়ে দিদির কোনো মাথা ব্যথা নেই। তো দিদি যে এই রথযাত্রায় এসেছিল, তো দিদি যেখানে যাবে সেখানটা একটু হাসি মজা, একটু ট্রোল হবে না, তা কি কখনো হয়? তো দিদি নিজে ট্রোল হওয়ার জন্য অনেক কিছু পন্থা অবলম্বন করেছে। তো চলো আজকে দিদির কী কী পন্থা অবলম্বন করেছে সেটা নিয়ে কথা হবে। তো চলো আর বেশি নেবো ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। বলছি এটা ক্রিকেটের বল নয়, ওটা হচ্ছে নারিকেল। তুমি তো শিব ঠাকুরের গলায় মালা ছুঁড়ে ফেলে দাও। তো তুমি সনাতনী হিন্দু হলে তুমি জানতে যে নারকেলটা কী করে ফাটানো হয় বা রথযাত্রার সূচনা কী করে করা হয়। তো তোমাদের যে এই যে সামনে এক মুখোশ আবার পেছনে আরেক মুখোশ, সেই সব মুখোশ নিয়ে তোমরা যখন রাস্তায় বেরো তো তখন প্রভু দেখে, তাই প্রভু সে জানে যে আমি এর কাছে এসে কত ভুল করেছি। ও আমাকে একটা কালচারাল সেন্টার বানিয়ে দিল মন্দিরের জায়গায়, মানে আমি কি নৃত্য পরিবেশন করবো এখানটায়? প্রভুর মনে অনেক দুঃখ, তাই মমতা ব্যানার্জি তার যে ছেলেপুলেরা এত বিগড়ে গেছে। ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রার সাথে কাজ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুটে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুটে পাচ্ছেন। এই রথযাত্রা উপলক্ষে কলকাতা থেকে কত আমলা তামলা গামলা কত কি লোকেরা সব ছুটে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর একবার এইসব নাটক দেখার জন্য। তারাও কিছু আনন্দ নিতে এসছেন। দেখো তাদের চাকরি জীবন হচ্ছে একঘেয়ে জীবন, সেই একঘেয়ে জীবন থেকে একটুখানি আনন্দ একটুখানি উল্লাস পাওয়ার জন্য তারাও এসছেন দীঘাতে। আসার সময় হানিমুনও হয়ে যাবে, জগন্নাথ দেবের রথযাত্রাটাও দেখা হয়ে যাবে। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে এই রথযাত্রায় বহু লোক হবে, তাই তিনি রথের দড়িটাকে 3টে রথের সাথে কানেকশন দিয়ে তো দড়িটা কোনো রকমে বেঁধেছিলেন। তারপরে তিনি মাইক্রোফোন নিয়ে যে কাকে বলছিলেন, সামনে তো একটা দুটো লোক নেই যে রথ ছুঁতে আসার জন্য, তো তিনি কাকে বলছিলেন তিনিই জানেন। রথযাত্রা নামক একটা প্রহসন, একটা নাটক হয়েছে পশ্চিমবঙ্গে, এটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই বুঝে গেছে। নাটক কম করো প্রিয়। বাজার থেকে টাকা নিয়ে এবং অন্যান্য প্রাইভেট সংস্থাগুলোর থেকে লোন করে 7,200 কোটি টাকা লোন নিয়ে মুখ্যমন্ত্রী সরকারি চাকরিজীবীদের ডিএ না দিয়ে সরকারি যত সব সুযোগ সুবিধা তাই সেই সব প্রকল্পে টাকা খরচা না করে মুখ্যমন্ত্রী এত টাকা দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত করছে। তো এই রথযাত্রা যখন অনুষ্ঠিত করছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ওই জায়গাটায় যদি মানুষের সমাগম না হয় তো টাকাটা উঠবে কী করে? মুখ্যমন্ত্রী সবসময় ভাবেন যে পুরীর মতো তিনি একটা এখানে ছোঁয়া নিয়ে আসবেন। কয়েকশো বছর ধরে পুরীর রথযাত্রা একটা তাদের ঐতিহ্য বজায় রেখেছে। মুখ্যমন্ত্রী সেই ঐতিহ্যটাকে 2 থেকে 3 মাসের মধ্যে আয়ত্তে আনার চেষ্টা করেছিলেন, যেটাতে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি কলকাতাটাকে লন্ডন বানাতে চেয়েছিলেন, সেটা ব্যর্থ হয়েছেন। খালি একটা গেট বসিয়ে দিয়ে বিশ্ববাংলার তিনি ভেবেছেন যে কলকাতা লন্ডন হয়ে গেছে। 2-4টা উঁচু উঁচু বিল্ডিং বানিয়ে দিয়েছেন, তিনি ভাবছেন কলকাতা লন্ডন হয়ে গেছে। তিনি ভাবছেন দীঘাটাকে গোয়া কী করে বানানো যায়, কিন্তু গোয়ার একটা আলাদা ঐতিহ্য আছে আর গোয়ার মানুষের একটা আলাদা ঐতিহ্য আছে যেটা পশ্চিমবঙ্গের মানুষের নেই। তাই হচ্ছে মুখ্যমন্ত্রী ওটাকে গোয়া বানাতে পারেনি। তো মুখ্যমন্ত্রীর স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে। তো মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এবারে টার্গেট ছিল ওড়িশা। তো ওড়িশার যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরের আদলে একটা মন্দির বানাতে, এবং সেই মন্দিরে যা যা হয় সেটা নিয়ে তিনি ওই দীঘার মন্দিরে প্রতিষ্ঠিত করবেন। সব কিছু পুরীর আদলেই হবে। কিন্তু মুখ্যমন্ত্রী একটা জিনিস জানেন না যে পুরীটা হচ্ছে একটা ঐতিহ্য, 4 ধামের মধ্যে এক ধাম। তো তিনি সেটাকে 2 থেকে 3 মাসে কী করে আয়ত্ত করতে পারবেন তিনিই জানেন। যেমন তিনি 15 দিনে ডাক্তার হয়ে যেয়ে দেখিয়েছেন, এবং তিনি স্কুলে সিভিক টিচার নিয়োগ করেও দেখিয়েছেন, সিভিক পুলিশ নিয়োগ করে দেখিয়েছেন। মানে সব কিছু বিনা ট্রেনিংয়ে যে হয়ে যায় সেটা তিনি খুব ভালো করেই পারেন। তাই জন্য তো পশ্চিমবঙ্গের অবস্থা আজ এই দশা। বাপের পোদে ঢুকে দিয়ে চলে হিন্দুদের ভাবাবেগে আঘাত এবং মুসলিমদের ভাবাবেগে হচ্ছে প্রসাদ, এই সব নিয়ে মুখ্যমন্ত্রী ভালোই আছেন। তো তিনি ভোটের সময় একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন। তিনি হিন্দুদের কাছে মুসলিমদেরকে নিয়ে যাচ্ছেন এবং মুসলিমদের
হিন্দুদের কাছে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে তিনি একটা আলাদা লেভেলের, তিনি হিন্দু মুসলিম ভাই ভাই এটা প্রমাণ করতে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তিনি একটা জিনিস ভুলে গেছেন যে হিন্দুরা যদি মুসলিমকে ভাই মেনে নেয় তাহলে মুসলিমরা কিন্তু হিন্দুদেরকে ভাই মেনে নেবে না। ওরা আল্লাহকেই সব কিছু মানে, ওরা আল্লাহর জন্যই সব কিছু করে। কিছু কিছু মানুষ আছে যারা ভোট চাওয়ার জন্য মাথায় হিজাব লাগিয়ে আল্লাহর কাছে গিয়ে দোয়া করে, কারণ তাদেরকে তো ভগবান দু চোখে দেখতে পারে না, তাই তারা আল্লাহর কাছে যায়। এইরকম হাড় বচ্চাত মহিলা এরা দুটো নেই পশ্চিমবাংলায়। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ क्या हुआ प्रभु प्रभु। হিন্দু সনাতনীদের ভাবাবেগে আঘাত করার জন্য মুখ্যমন্ত্রীর কি ফাঁসি হওয়া দরকার? কারণ তিনি জুতো পরে রথযাত্রায় দড়ি টানছেন। আমি ধরে নিলাম মুখ্যমন্ত্রী মাটির মানুষ এবং তিনি হচ্ছে এসি ঘরে থাকা মানুষ, জুতো ছাড়া এক পাও চলতে পারেন না, সব কিছু ঠিকঠাক আছে। যদি তিনি জুতো ছাড়া এক পা চলতে পারেন না, যদি তার কষ্ট হয়, তাহলে রথের দড়ি টানার অধিকার তাকে কে দিয়েছে? মানে এটা হিন্দুদের ভাবাবেগে আঘাত নয়? এখনো পর্যন্ত হিন্দুরা কিন্তু চুপ করেই আছে, একটা লোকের মুখে একটা কথাও বেরোয়নি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কয়েকটা লোক এটাকে নিয়ে বলেছে, তাছাড়া মুখ্যমন্ত্রীর যত সব ভাই বোনেরা আছে তারা কেউ কোনো একটা কথা বলেনি। সবার তো মুখে প্লাস্টিক আটকানো, তাই তো বলতে পারছে না। কিছু কিছু চিটিংবাজ সাধু সন্ত আছেন বা ইসকনের যেসব সন্ন্যাসীরা আছেন, তারা কিন্তু কিছু পয়সার লোভে মুখ্যমন্ত্রীর কাছে নিজের সিদ্ধান্তটা বিক্রি করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের বেশ কিছু হিন্দু আছে যারা সাধু সেজে ঘুরে বেড়ায়, কিন্তু আসলে তারা হচ্ছে পাক্কা শয়তান, তারা হচ্ছে পাক্কা চিটিংবাজ। এইরকম কিছু কিছু সাধু আছে পশ্চিমবঙ্গে যারা মুখ্যমন্ত্রীর পদতলে নিজেকে আশ্রিত করতে পেরে নিজেকে ধন্য মনে করে। তারা মুখ্যমন্ত্রীকে ভগবানের চেয়ে উপরে দেখে। তাই তো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই যে জুতো পরে হেঁটে যাচ্ছে, তার সাইডে সাইডে সাধুরা খালি পায়ে হাঁটছে, একবারও মুখ্যমন্ত্রীকে তাদের বলার সাহস নেই যে মাননীয় জুতোটা খুলে আসুন, দিয়ে হাঁটুন। কারণ এগুলো বললে তো তাদের তো চাকরি চলে যাবে, ওরা তো মুখ্যমন্ত্রীর মাইনে দেওয়া চাকর। তাই তো তারা বলতে পারছে না, সবার মুখে প্লাস্টিক আটকানো আছে। ওই প্লাস্টিক যেদিন খুলবে সেদিন মুখ্যমন্ত্রীর জন্য ভরে ভরে মিথ্যে কথা বেরিয়ে যাবে, তাই তারা বলতে পারছে না। মাদারের বাচ্চা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় সুভদ্রা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় সুভদ্রা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আমরা জানি মুখ্যমন্ত্রী হচ্ছেন সনাতনী এবং ব্রাহ্মণ ঘরের মেয়ে, কিন্তু তিনি যে আরতি করতে হয়, কোনোদিন পর্যন্ত ভগবানের সামনে গেছেন কিনা ঠিক নেই। আল্লাহর সামনে কি করে দোয়া করতে হয় সেটা তাকে শেখাতে হয় না, ওটা তিনি গিয়ে বসলেই ওনার বেরিয়ে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী যে আরতি করছেন ওটা উল্টো দিক দিয়ে। ভগবানও ভাবছে যে এটাকে কি করব, পুরো গলা থেকে ধরটা কেটে আলাদা করে দেবো না রেখে দেবো। তো ভগবান ভাবছেন যে কি হবে মেরে, ও তো এমনিই মরে আছে, তো এটাকে আর মেরে কি লাভ, তাই তিনি ছেড়ে দিচ্ছেন। এর যে পাপের যে ফল সেটা এই জন্মেই ভগবান ওনাকে বুঝিয়ে দেবেন। আর মুখ্যমন্ত্রী তিনি হয়তো জানেন না যে তিনি কি ভুল করছেন। ভগবানকে নিয়ে তিনি যে এত খিল্লি করছেন, এত যে মজা উড়াচ্ছেন, বা ভগবানের প্রতি তার এত যে অনাচার অবিচার এগুলো যে করছেন, সেগুলো কিন্তু ভগবান সব দেখছে। এই জন্মেই শাস্তি হবে তোমার, ভেবো না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। এটা জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে না, এটা হচ্ছে ভোটের আগে সনাতনী হিন্দুদের ঘরে ঘরে প্রচার হচ্ছে। পুজো নয়, ভণ্ডামি পুরো মুখ্যমন্ত্রীর রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে গেছে। তিনি মুসলিমদের সাথেও যেরকম প্রতারণা করছেন, তিনি হিন্দুদের সাথেও সেমভাবেই প্রতারণা করছেন, কারণ প্রতারণা করাটা তার রক্তে আছে। দেখো, একজন মানুষ তিনি একটা আরতি করছেন, তিনি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে উল্টো দিক দিয়ে মানে বাম দিক দিয়ে ঘোরাচ্ছেন। উনি কী ধরনের ভণ্ডামি করছেন বা উনি নিজে কী করছেন উনি জানেন না। উনি হয়তো মানসিক স্মৃতিশক্তিটাই হারিয়ে ফেলেছেন, কারণ উনি এত মিথ্যে কথা বলতে বলতে তার মানসিক কিছু একটা প্রবলেম হচ্ছে, তাই তিনি করতে পারছেন না। তো তার পাশে যারা সাধু সন্তরা আছেন তাদের তো দেখে দেওয়া উচিত, কারণ তাদেরকে দিদি তো মাইনে দিয়ে রেখেছেন। তারা যদি না বলে দিদি যে এত ট্রোল হচ্ছে, তাদের মনে হচ্ছে আরও আনন্দ হচ্ছে। এমনও তো হতে পারে যে মুখ্যমন্ত্রী কারোর কথাই শোনেন না, বা ওই যে সাধু সন্তরা আছেন তাদের থেকেও মুখ্যমন্ত্রী অনেক বেশি জ্ঞানী। শাস্ত্র সম্পর্কে তো তার জ্ঞান আমরা অনেক শুনেছি, তিনি অনেকটাই জ্ঞানী বা অনেকটাই বুদ্ধিমতী একজন মহিলা। কী করে মানুষকে টুপি পরাতে হয়, কী করে মানুষের ভাবাবেগে আঘাত করতে হয়, কী করে ঘরে ঘরে ডুপ্লিকেট করে প্রসাদ পৌঁছে দিতে হয়, এই প্রসাদ নিয়েও কত যে ভণ্ডামি হয়েছে, কত যে চুরি হয়েছে, প্রসাদের নিয়ে যে কত দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী কিন্তু সেটা ভালো করেই জানেন। আর মুখ্যমন্ত্রী এটা ভালো করে জানেন যে তাদের দুধেল গাইরা এই প্রসাদ নিতে অস্বীকার করেছে। দেখো, মুখ্যমন্ত্রী যতটা যা করেছেন, রথের চাকা টেনেছেন, এবং মুখ্যমন্ত্রীর পুলিশ যারা হচ্ছে মুসলিমদেরকে প্রোটেক্ট করার জন্য আছে, তারা আজকে রথযাত্রা দিনে তো মুখ্যমন্ত্রী যে রথের দড়িটা ধরে যাচ্ছিলেন, সেই দড়িটাকে একজন পুলিশ পা দিয়ে চেপে রেখেছে। তার মানে এখানটায় জগন্নাথ দেবের গলায় পা তুলেছে। এরা ঠাকুরকে নিয়ে যে সব রঙ্গ তামাশা করছে,
এদের পুরো বংশ নির্বংশ হয়ে যাবে। তোমরা ভালো করে মিলিয়ে নিও আমার কথা। আর এই সব যে ভণ্ডামি এখনও পর্যন্ত যেসব সনাতনীরা বসে বসে দেখছে, একজনও একটা কথাও বলছে না, তাদেরও বংশ নির্বংশ হবে। কারণ চুরি যে করে আর চুরি যে সহে, দুজনেই কিন্তু সমান দোষী। মুখ্যমন্ত্রীর এই সব যে অবিচার অনাচার, এগুলো পশ্চিমবঙ্গের যেসব বুদ্ধিবিচিরা আছে বা তৃণমূলের যেসব বিচিরা আছে, মুখ্যমন্ত্রীর যেসব অবৈধ সন্তানরা আছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে না। তারা দেখে যদি প্রতিবাদ করতো তাহলে ভাবতাম যে না, তাদের বাপের বেটা মায়ের দুধ খেয়ে জন্মেছে। ওরা কিন্তু মায়ের দুধ খায়নি, ওরা কুত্তার দুধ খেয়ে জন্মেছে। সব পাক্কা একটা শুয়োরের বাচ্চা। একটা নারকেল ফাটাতে গিয়ে মুখ্যমন্ত্রী কি যে বিপত্তি ডেকে এনেছিলেন পশ্চিমবঙ্গের, সেটা মুখ্যমন্ত্রী নিজেই জানেন না হয়তো। কারণ ওই নারকেলটা যদি উড়ে গিয়ে কোনো একটা মানুষের মাথায় লাগতো, তখন হয়তো মুখ্যমন্ত্রী তাকে বলতেন যে এই নে 1 লাখ টাকা চেপে যা। তো মুখ্যমন্ত্রী যে নারকেল ফাটানো এতটা অপদার্থতা আমি পরিচয় দেবেন, সেটা আমরা আগে থেকেই জানতাম। কারণ তিনি সব কিছুই জানেন, কিন্তু তিনি কিছুই জানেন না। তিনি তার জন্মের ডেট জানেন না, তিনি তার বাবার নাম জানেন না, তিনি তার স্বামীর নাম জানেন না, তিনি তার পুত্রের নাম জানেন না। এরকম মমতাময়ী মাতা তিনি অনেক কিছুই জানেন না। কিন্তু তিনি শিক্ষাগত বলো, তুমি স্বাস্থ্যগত বলো, তুমি বহুত কিছু জিনিস আছে যেটা মুখ্যমন্ত্রী আমাদের থেকে অনেক অনেক বেশি কিছু জানে। তো মুখ্যমন্ত্রী শুধুমাত্র হিন্দু সনাতনীদের ভাবাবেগে আঘাত করতে জানে এবং জগন্নাথ দেবকে নিয়ে ঠাট্টা তামাশা মজা করতে জানে। আর কিছু কিছু টাকা দুর্নীতি করার জন্য ওখানটায় মন্দিরটা প্রতিষ্ঠা করতে জানে। এ মিষ্টি তৈরি করছে হিন্দু না মুসলমান? মা দুর্গা কি বলে দিয়েছে আমি শুধু হিন্দু জেনারেট করেছি পৃথিবীতে? একটা জিনিস হচ্ছে কি, তৃণমূলের কি দুটো বিচি আছে। সে একটা বিচির নাম হচ্ছে কুণাল ঘোষ, আর একটা বিচির নাম হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। তো কুণাল ঘোষ যে বিচিটা, সে হচ্ছে এখন একটু শান্ত হয়ে গেছে। এখন দ্বিতীয় বিচিটা একটুখানি লপড় চপড় করছে, মানে তার ডানাগুলো এরকম ঝাঁকের ঝাঁকের করছে। তো সে বলছে কি যে মা দুর্গা বলেছে যে আমি হিন্দু জেনারেট করিনি, আমি শুধু মুসলমান জেনারেট করেছি, বা মুসলমান জেনারেট করিনি, হিন্দু জেনারেট করেছি। এখানটায় আমি একটা কথা বলতে চাই যে দেবাংশুর বাবা মা দেবাংশুকে জেনারেট করেনি, ওই মুসলিম লোকেরাই দেবাংশুকে জেনারেট করেছে। কারণ দেবাংশুর এত মুসলিমদের প্রতি এত ভালোবাসা, এতটা যে মানে আন্তরিকতা, সেটা বেরিয়ে আসছে। দেবাংশুর যে আসল পরিচয় সেটাও বেরিয়ে আসছে। এই দেবাংশু ভট্টাচার্য যে বলেছিল যে মা দুর্গা শুধুমাত্র কি হিন্দুদেরকে জেনারেট করেছে, তো হিন্দুরা তো মেনে নিয়েছে সে কথাটা, এটা কিছুদিন আগের ঘটনা। তো এখন যখন সব রেশন দোকানে যখন প্রসাদ পৌঁছে গেছে, তখন মুসলিমদেরকেও দিতে হবে। পশ্চিমবঙ্গের যে 10 কোটি কি 12 কোটি মানুষ আছে, ওদেরকে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য 42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো মুখ্যমন্ত্রী সব বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য রেশনটাকে ভালো একটা পন্থা বেছেছেন, ঠিক আছে। কিন্তু এই মুসলিমরা কি বলছে তোমাদেরকে শোনাই, চলো। মুসলমানদের বাড়িতে এই ধরনের প্রসাদ, ধর্মীয় প্রসাদ পাঠাবেন না। মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, তারা আল্লাহর নামে উৎসর্গকৃত কোনো জিনিস ছাড়া তা অন্য কোনো জিনিসের নামে উৎসর্গ করাকে গ্রহণ করে না। দীঘার যে জগন্নাথ মন্দির, সেটা সরকারি অর্থে না হলে আমরা খুশি হতাম, রাজ্য সরকার করেছেন। কিন্তু আমরা বলবো যে এই যে প্রসাদ বিতরণের জন্য যে প্রক্রিয়া তারা শুরু করেছে, সরকারি পন্থায় ডিএমদের টাকা দেওয়া হচ্ছে, রেশন ডিলারকে টাকা দেওয়া হচ্ছে, সরকারি এবং বিধিবদ্ধ সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। এটা নিয়মতন্ত্রের বাইরে। আমাদের দেশ ধর্মীয় দেশ নয়, ধর্ম নিরপেক্ষ দেশ। ধর্ম যে যার মতো করে পালন করবেন। সরকার সাধারণ মানুষের কল্যাণে, সামাজিক উন্নয়নে কাজ করবে। কিন্তু যখন দিচ্ছেন রাজ্য সরকার, আমরা রাজ্য সরকারকে বলবো মুসলমানদের বাড়িতে এই ধরনের প্রসাদ, ধর্মীয় প্রসাদ পাঠাবেন না। ওই দেখ দেবাংশু, তোর বাবা কি বলছে যে তোরা যদি মুসলিমদেরকে দিয়ে এইসব পেড়া গজা এগুলো যদি বানাতে পারিস, তো মুসলিমরা সেই মুসলিমরাই এই প্রসাদ খেতে প্রত্যাখ্যান করছে। তোর বাবা যদি এরকম প্রত্যাখ্যান করে, তাহলে হিন্দু সনাতনীরা এরকম প্রসাদ কেন খাবে? তোরা যে মুসলমানের দোকানে প্রসাদ বানিয়েছিস, তাহলে হিন্দুরা কেন খাবে? হিন্দুরা কি সবসময় সবার ঠিকা নিয়ে বসে আছে? তুই মুসলিম হয়ে করতে পারিস, কিন্তু আমরা হিন্দুরা হয়ে প্রসাদ খেতে পারি না। কারণ ওই প্রসাদে মুসলিমরা যে কি মিশিয়েছে বা তাদের হালাল মিষ্টি কিভাবে তৈরি হয়, সেটা তো আমাদের জানা নেই। তো তুই ভালো করে জানিস, কারণ তোদের তো ওখানেই জন্ম, তাই তোরা ভালো করে বুঝবি বা তোরা খা। আর আমার একটা সাধারণ একটাই প্রশ্ন আছে, যে এই যে প্রসাদ যেগুলো মুসলিমরা নিচ্ছে না, 40% যে মুসলিম ওরা যে প্রসাদ নিচ্ছে না, যে ওই প্রসাদের টাকাটা যাচ্ছে কোথায়? এই দুর্নীতির হিসাবটা দিবে কে? মুখ্যমন্ত্রী দেবে না তুই দিবি? কখন দিবি বল, আমরা চলে আসবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবকে এনেছেন দীঘায়। তো সেই দীঘায় জগন্নাথ দেবকে আনার পরে তার রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছিল। তো সেই অনুষ্ঠান হওয়ার সময় অনেক কিছু তিনি তার ভেলকি দেখান। সে ভেলকি দেখাতে গিয়ে জগন্নাথ দেখেন যে আমি কোথায় এসে পৌঁছালাম, এরা তো আমাকেও ছাড়ছে না, আমি তো জগতের প্রভু। এই প্রভুকেও এরা পা দিয়ে মারিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্যান্য জায়গায়। তো সব জায়গার মতো প্রভু এখানটায় তৃণমূলের যেসব নেতা নেত্রীরা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কর্মীরা আছেন, তাদের জ্বালায় প্রভু ঠিকঠাকভাবে বাঁচতে পারছেন না। তো পশ্চিমবঙ্গে যে জগন্নাথ দেবকে নিয়ে এত দুর্নীতি হচ্ছে, এখনও পর্যন্ত যারা যারা চুপ করে আছো, তারা চুপই করে থাকো, তোমাদের কিছু বলার দরকার নেই। আর তোমাদের ঘরের মা বোনকে নিয়ে যেদিনকে তৃণমূলের নেতারা এরকম উপহাস করবে, তাদেরকে নিয়ে ছেলে খেলা করবে, সেদিন তোমরা বেরোবে। আর বেরিও না, এখন বেরোনোটা তোমাদের উচিত নয়।
আর আমার দর্শকদের বলবো, তোমাদের কি মতামত আমাকে একটু কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।